इनकलाब जिंदाबाद, आईएसएफ जिंदाबाद। प्राक्तन विधायक आराबुल इस्लाम के आईएसएफ स्वागतम। আমি আমার নেতা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আমার নেতা, আমি তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আইএসএফে জয়েন করেছি। আমার প্রেসিডেন্ট আমার পাশে বসে আছে, আমার জেনারেল সেক্রেটারি রাজ্যের পাশে বসে আছে, আমার জেলার প্রেসিডেন্ট আছে পাশে বসে, ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও বসে আছেন। আমার যেটা বলার, আমি অনেক দিন আগে থেকেই মনের কাছে ঠিক করেছিলাম যে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করব। ভাঙড় থেকে আমার দলীয় যারা কর্মী তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু বারবার আমার বোঝানোর চেষ্টা করেছিল যে যে কোনোভাবে তোমাকে বসে থাকলে হবে না, তোমার অন্তত যে কোনো একটা জায়গায় যেতে হবে। তাই সর্বসম্মতিক্রমে ভাঙড়ের মানুষের কথা শুনে আমি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছি। আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদিস ক্যানিংয়ে, তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। যে আমি নওশাদ ভাই চাই ভাঙড়ে শান্তি বজায় থাকুক, আমিও চেষ্টা করব, নওশাদ ভাইও চেষ্টা করবে, তিনি বিধায়ক, আমি 100% চেষ্টা করবো ভাঙড়ে আর কোনো রকম বড় ধরনের ঘটনা না ঘটে। আপনার ছেলে ভাঙড়ে তৃণমূলের দায়িত্ব আছে, আপনার সঙ্গে কি আসবে? নিশ্চয়ই আসবে, আমার ছেলে তো, সেটা নিয়ে পরবর্তীতে আমি নিশ্চয়ই বলবো। আমি শুধু একটাই কথা বলবো, যে দুজন পীরজাদা যাদের নেতৃত্বে গোটা রাজ্য কেঁপে উঠেছে, আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেইরকম একজন ব্যক্তি, সেইরকম নেতৃত্বের হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এটা আমার গর্ব। আমি এটা মনে করি যেটা আমার গর্ব, যে আজকে নওশাদ ভাই, আব্বাস ভাইদের মতন ব্যক্তিদের হাত ধরে আমার পাশে আমার দলের সভাপতি বসে আছেন, একজন শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক, তাদের নেতৃত্বের প্রতি আজকে আমি শুনি, বক্তব্য শুনি, আমার সেক্রেটারি এখানে বসে আছে, অত্যন্ত বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য। হয়তো আমরা এতটা ভালো বক্তব্য নাও দিতে পারি, তবে আগামী দিনে আমি শুধু একটা কথা বলবো, যে ভাঙড় আর ক্যানিংয়ের শান্তি বজায় রাখার জন্যে একদিকে মানে সবাই মিলে ভাঙড়কে শান্ত করতে হবে। যেমন নওশাদ ভাই আছে, তিনি যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে আদেশ দেবেন, সেটা আমরা নির্দেশ আদেশ মেনে। একটা ব্যাপার, আরাবুল ইসলামকে বাংলার মানুষ চেনে। আরাবুল ইসলাম যে থুতু ফেলে সেই থুতু আর গেলে না, কোনোদিনই কোশ্চিনকালও সেটা হবে না যে আরাবুলকে ভালো লোভ দেখাবে, আরাবুল চলে যাবে, সেই ব্যক্তি আরাবুল ইসলাম নয়। আমি আবার বলছি যে কোনো কারণে আমি এই দলটা যখন এসেছি, কোনো কারণে কোনো দলে যাবার কোনো প্রশ্ন নেই। বিধানসভা চলছে, সামনে বিধানসভা ভোট, এই বিধানসভার মধ্যে যদি আপনাকে প্রার্থী করা হয়, কোন কেন্দ্রটাকে বেছে নেবেন? শুনুন, দল যে সিদ্ধান্ত নেবে আমি তার বাইরে নয়। আমি নতুন দলে ঢুকেছি, দলের নেতৃত্ব যেভাবে বলবে আমি সেইভাবে চলবো, তাদের নির্দেশ আদেশ মেনে। দল যদি মনে করে আমাকে টিকিট দেবে, নিশ্চয়ই সেটা নিয়ে আমি ভাববো। এক সময় দেখেছি ভাঙড়ের বুকে আইএসএফের বিরুদ্ধে তীর্যক আক্রমণ করতে দেখেছি আপনাকে বারংবার, আজকে তাদের পাশে এসে আপনাকে কতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? একটা কথা বলি, আমি শুধু এখানে এসেছি বিশ্বাসযোগ্যতা নিয়ে আসিনি। যাদের সাথে আমার লড়াই হয়েছে ভাঙড়ের মাটিতে, যেসব আইএসএফের নেতৃত্ব, তাদের সাথে একাধিকবার আমার সাথে বৈঠক হয়েছে। তাদের নির্দেশ, তারাও চেষ্টা করেছে, যে আমাকে বলেছে আইএসএফ করতে হবে। তাদের মনের সাথে আমার মনের মিল হয়েছে ভাঙড়ের নেতৃত্বের সাথে। এখানে কোনো প্রশ্নই নেই যে তাদের সাথে আমার কিভাবে চলবো। আমি অলরেডি তাদের সাথে অন্তর বুকে বুক রেখে তাদের সাথে আমি চলছি অলরেডি 3 মাস। একাধিকেও 2জন ছেলে মারা গেছে বোম বানতে গিয়ে 2জন ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে, ক্যানিংয়ের মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে
মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না, ভাঙড় থেকে অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণে একজন কুখ্যাত খুনি, একজন অত্যাচারিত। আজকে আপনারা ভাবতে পারেন, গত কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছেন, তখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফ এর লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনো তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিলও না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান। সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা। আজকে দুজন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে, আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিংয়ে ওই যে জায়গাটা কি আনসার, ঝোড়োর মোড়ে, ক্যানিংয়ে ঝোড়োর মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা। সেখানে 4 জন ভর্তি আছে, কারুর পা চলে গেছে, কারুর হাত চলে গিয়েছে। তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি, যে আমি বসে থাকতে পারিনি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। আমি আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীর হাত থেকে পতাকা নিতে আরো খুশি হতেন, যেহেতু তাদের নেতৃত্বে আপনি চলবেন? একটা কথা বলি, তারা হচ্ছে নেতৃত্ব। এই দলের সিস্টেম, আমি সিস্টেমটা বলি, আমি এই দলের কোনো এখনো নতুন সিস্টেম পাইনি। দলের সভাপতি করতে পারে, তিনি তার পূর্ণ দায়িত্ব সভাপতি, তানার হাত থেকে আমি নিয়েছি। তবে আমি তানাদের সাথে কথা বলি, আমি আব্বাস ভাইজানের সাথে কথা বলি, আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তানারা বড় দায়িত্বে আছে, তানাদের হাতে পতাকা নিলে খুশি হওয়াটা সেটা কোনো বড় কথা নয়। তানাদের নেতৃত্ব যিনি পতাকা তুলে দিয়েছেন সেটাই আমি খুশি, সেটাই আমি মেনে নিচ্ছি। আব্বাস ভাইজান নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনে আমরা এখানে এসেছি। আর আমি আমার রাজনৈতিক জীবনে, আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, তখন আমি ব্লকের প্রেসিডেন্ট, তারপরে পরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আজ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করেছি। যে আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছে, শুনুন, জগ ছুঁড়ে মেরেছে, এই কথাটার আমার উত্তর দিতে হবে, যেহেতু আমার প্রেসিডেন্ট দিয়েছেন, তিনি সুন্দরভাবে বলেছেন। কিন্তু আমার উত্তরটা দিতে হবে, একটা মহিলার প্লাস্টিকের জগ লেগে এখানে কেটে যেতে পারে না। ওখানে আমার এডিশনাল যিনি চার্জে ছিল ওই কলেজের, আমি তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি ওই মহিলাটার টানাটানি করছিল যে তুমি কি বলছো সভাপতির উপরে। এইবারে টানাটানি করতে মহিলাটা পড়ে যায়, ওনার এই বালা ছিল এরম জায়গায়, বালা লেগে কেটে যায়। একটা প্লাস্টিকের জগে একটা মহিলার চাবালিটি এরম জায়গায় কেটে যেতে পারে? সেদিন সমস্ত মিডিয়া, বাংলার ছোট বড়, দিল্লি থেকেও মিডিয়ারা এসেছিল তার পরের দিন আমার কাছে ইন্টারভিউ নিতে। তারাও দেখেছে, তাদের আমি বোঝাতে পেরেছি। থানায় কমপ্লেনও হয়েছে যে জগ ছুঁড়ে মারা কাটা নয়, তার মেডিকেল পর্যন্ত করানো হয়েছে। সম্পূর্ণভাবে মিথ্যেভাবে আপনাদের মতন কিছু মিডিয়া আছে, তারা এই অপপ্রচারটা করেছে। তারপরের দিন দেখবেন আরাবুলের ছবি সহ বর্তমান পেপারে টোটালটা নিউজটা বেরিয়েছিল যে না, জগ ছুঁড়ে মারা কাটা নয়। তাই আপনাদের বলতে চাই যে ভুল জিনিসটা নিয়ে এখনো লেগে থাকার কোনো কারণ নেই। আমার দেশের সংবিধান যে সিস্টেমের কথা বলে, দেশের সংবিধান অনুসারে কারাগার তৈরি হয়েছে, যে কারাগারকে আমরা কারাগার বলতে পারি না, কিন্তু সাংবিধানিক পরিভাষা কি? সংশোধনাগার। তাহলে আমার দেশের রাষ্ট্র যদি কোনো অপরাধীকে তার সুযোগ দেয় তাকে সংশোধনাগারে রেখে সংশোধন করার, তাহলে আমরা কেউ
দেশ এবং দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নই। সুতরাং কোনো মানুষ তিনি যদি তার বিগত দিনের রাজনৈতিক জীবনের যে অন্ধকার দিকগুলো ছিল সেই দিককে পরিত্যাগ করে নতুন করে সংবিধান মোতাবেক নতুন করে ভারতবর্ষের যে গণতন্ত্র, আমাদের ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সেই পরম্পরা মেনে তিনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড নতুন করে শুরু করতে চান, আমাদের সংবিধানেই সেই প্রভিশন রয়েছে। এটাকে সুযোগ দেওয়া আসলে সংবিধানকে এবং সাংবিধানিক সুযোগকে মর্যাদা দেওয়া বলেই আমরা মনে করি। যার বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করেছেন আপনারা, তাকে আজকে সঙ্গে নিয়ে পাশে বসিয়ে আপনাদের অন্যদের বিরুদ্ধে লড়াই করতে পারেন? এটা যদি বলেন তাহলে এক কথায় উত্তর হচ্ছে যে এটাই তো আমাদের নৈতিক জয়। তার কারণ আমরা তো লড়াই করছি ন্যায়, সাংবিধানিক গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা এইগুলোর জন্য। তাই আমাদের সঙ্গে কেউ যদি বিগত দিনের তার এই অসাংবিধানিক যে বিষয়গুলো ছিল সেটা পরিত্যাগ করে আমাদের সাংবিধানিক পথে এবং মর্যাদার পথে আমার পার্টি যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের পথে হাঁটতে চায়, সেটা তো আমরা মনে করি সেটা তো মানুষের জয়। এটা ISF এর জয় নয়, এটা যারা সংবিধানকে সামনে রেখে চলতে চায় তাদের সবার জয়। নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভবিষ্যতে কোন চেয়ারম্যান ছাড়া আপনারা আজকে দলে জয়েন করেন? এ বিষয়ে যদি বলেন তাহলে আমরা আমাদের এটা তো প্রথম জয়েনিং কর্মসূচি নয়, বহু মানুষ আমাদের দলে যোগ দিয়েছেন এবং এটা দলের প্রথা অনুযায়ী যে দলের প্রথম ঝান্ডাটা আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান, বড় ভাইজান, তিনি পার্টির চেয়ারম্যানের হাতে এবং পার্টির যিনি তৎকালীন সভাপতি ছিলেন তার হাতে তিনি তুলে দিয়েছিলেন। আর তারপর থেকে পার্টিতে যতজন যোগদান করেছেন, এটা আরাবুল ইসলামের ক্ষেত্রে আলাদা হয়েছে এমন নয়, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু পার্টির চেয়ারম্যান ঝান্ডা তুলে দেন না। পার্টির সাংবিধানিক পদে আমরা যারা রয়েছি আরও আমরা ঝান্ডা তুলে দিই, এটাই পার্টির পরম্পরা। পরবর্তীকালে কি শওকত মোল্লা থেকে এখন আপনারা বলছেন পরবর্তীকালে শওকত মোল্লা যদি দলে আসতে চায় তাহলে শওকত মোল্লা তো এইভাবেই দলে নেবেন আপনারা? প্রশ্নটা শওকত মোল্লা যখন আসতে চাইবে তখন শওকত মোল্লার ভবিষ্যৎ শওকত মোল্লা নিজে ঠিক করবেন আর জনগণ ঠিক করবেন। আমরা মনে করি জনগণের রায়ের বাইরে আমরা যেতে চাই না। ভাঙড়ের মানুষ তারা চেয়েছেন, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি এবং উনিও তার বিগত দিনের যে কার্যকলাপ আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা দেখেছি যে তিনিও বিভিন্ন পরিবারগুলোতে গেছেন এবং আমাদের কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে তারা গেছেন এবং সেই পরিবারগুলোর কাছে তিনি গিয়ে তার বিগত দিনের কর্মকাণ্ডের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং নতুন জীবনে দোয়া করার জন্য, আশীর্বাদ করার জন্য, প্রার্থনা করার জন্য তাদের কাছে বলেছেন। আরাবুল সাহেবকে কি কোনো জায়গা থেকে প্রার্থী করা হবে? দেখুন, এটা আমাদের পার্টির একটা প্রথা আছে, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে পরিকাঠামো রয়েছে, সর্বোচ্চ পরিকাঠামো, আমাদের রাজ্য ও পার্টি যে রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় যে কোর কমিটি, এই রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কোর কমিটির আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি বা কেন্দ্রীয় কোর কমিটি। আপনারা প্রত্যেকটা বিষয়ে সাসপেন্ড রাখেন কেন? আরাবুল সাহেবকে যখন নবাজে কোনো না কোনো জায়গায় দাঁড়ানো হবে, আপনারা এটা জানি। এর আগেও যখন আরাবুল সাহেবকে নেওয়া হবে বলছিল, আমরা বিভিন্ন আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছি, তখন তারা বলেছেন সময় এলে বলুন। সাসপেন্ডগুলো রাখছেন কেন? না, এটা তো সাসপেন্স নয়। আসলে আজকে এই মুহূর্তে সময় এসেছে আপনাদের বলছি। অফিসিয়াল তো জানাতে হবে আপনাকে। আনঅফিসিয়াল কি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আনঅফিসিয়াল কোনো কথা বলতে পারে? তাকে অফিসিয়ালি বলতে হবে। আমরা দীর্ঘক্ষণ ধরে, রমজান চলছে আর কি, দীর্ঘক্ষণ ধরে তো প্রেস কনফারেন্স করছি। আমরা দলে স্বাগত জানিয়েছি, দলে কাজকর্ম করবেন এবং উনি বলেছেন যে আমার প্রধান লক্ষ্য হচ্ছে ভাঙড় এবং ক্যানিংয়ে শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করা। আমরা ওনাকে ধন্যবাদ জানাবো যে আমাদের সঙ্গে থেকে আপনি শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করা, নওশাদ ভাই যে স্লোগান দিয়েছেন সেই স্লোগানকে কার্যকরী করার চেষ্টা করুন। একথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রেস কনফারেন্স শেষ করছি।